হ্যাঁ দেখো, আচ্ছা দেখা যায় সবার। স্যার চলেন শুরু করি। এখানে আমাদের এই যে 1 নাম্বার যেটা ছিল ঢাকা বোর্ড 2020-এর, কেমন? এটা আবার দেখা যায় চট্টগ্রাম কখন আসছে, 2015-তেও আসছে। ওকে, আবার যশোর 20-এও আসছে। ওকে ফাইন। এখানে প্রথমত আমাকে ওয়ার্ডের মিনিংগুলো জানতে হবে, ঠিক আছে? ওয়ার্ডের মিনিং এখানে বলছে ইন অর্থ কি স্যার? মধ্যে। তারপর বলছে ডার্ক অর্থ কি? অন্ধকার। অফেন অর্থ কি? প্রায়। দা অর্থ আমরা জানি এমনি টি বোঝাই, টা, ঠিক আছে, এরকম বোঝাই। মিডস্ট অর্থ কি? এই যে দেখো নিচে দেওয়া, মধ্যস্থলে মানে মাঝখানে। তারপরে বলছে লার্নিং অর্থ কি? লার্নিং অর্থ জ্ঞান বা বিদ্যা, ঠিক আছে, বা শিক্ষা, একই কথা। তারপরে ফ্রম অর্থ থেকে, দ্যাট অর্থ কি? যে বোঝায়। দ্যাট অর্থ কি বোঝায়? যা বা যে। এন অর্থ কি বোঝায়? দেখো এন অর্থ একটি বোঝায়। অর্থী অর্থ কি বোঝায়? যোগ্য। আমাদেরকে দেখো, আমি আবার বলছিলাম যে শব্দের অর্থের শাহিন দরজাটা দাও। শব্দ অর্থের যে তোমার যে গুরুত্বটা, এটা কিন্তু অনেক। কারণ শব্দের অর্থ যদি তুমি জানো, দেখবো তোমার এইটাও সহজ লাগবে, ঠিক আছে? এই ওয়ার্ডগুলো আগে আমাদেরকে শিখতে হবে। আমরা আরেকবার বলি, ঠিক আছে? বলো। ইন অর্থ কি? আবার ডার্ক অর্থ, অফেন অর্থ, দা অর্থ, মিডস অর্থ, তারপর লার্নিং অর্থ, ফ্রম অর্থ, দ্যাট অর্থ, অ্যান অর্থ, অর্থী অর্থ, যোগ্য। তোমরা আমার সাথে সাথেও যদি একটা করে মডেল সলভ করো, তাও যদি মনে করো আমরা যদি অ্যাটলিস্ট 40টা শেষ করতে পারি, মনে করো একটা হিউজ অ্যামাউন্ট একটা রিভাইজ হয়ে যাবে। তুমি তো আমার সাথে শিখতে পারো। একটা মডেলে এখন তুমি গুরুত্ব দাও। তুমি এখন সব গ্রামার পড়ার দরকার নাই। একটা মডেল যেটা পড়াবো তুমি মানে গুরুত্ব দিবে যে আমি ওই একটা ভালো করে পারি কিনা, পরে ওই একটার উপর একটা করে এক্সাম দিবা, ঠিক আছে? স্যার আসো। বলছে অ্যান আইডিয়াল টিচার। অ্যান অর্থ একজন, আইডিয়াল অর্থ আদর্শ, টিচার মানে একজন আদর্শবান টিচার। ইজ অর্থ কি? হয়। হাত দিয়ে ধরো। অ্যান আইডিয়াল টিচার একজন আদর্শবান শিক্ষক। ইজ অর্থ কি? হয়। ড্যাশ কম্পেয়ার্ড উইথ, আচ্ছা ওইটা পরে ড্যাশ মানে অ্যান আইডিয়াল টিচার ইজ কম্পেয়ার্ড। আচ্ছা এখানে কি হতে পারে বলো তো? প্রায় তুলনা করা হয়। প্রায় কি? তুলনা করা হয়। অ্যান আইডিয়াল টিচার ইজ অফেন, এখানে কি হবে স্যার? ইজ অফেন। এখানে কিন্তু টি এর উচ্চারণ হয় না, উচ্চারণটা কি হবে? অফেন। অ্যান আইডিয়াল টিচার ইজ অফেন কম্পেয়ার্ড উইথ আর্কিটেক্ট মানে কি? নির্মাতা। তার মানে হবে কি? আর উইথ তো কি? সাথে, মানে একজন নির্মাতার সাথে। তাহলে এখানে কথার সাউন্ড আসবে কিন্তু একজনের ইংলিশটা কি হবে? অ্যান কেন বসছে? ওই যে দেখো, এর আগে এটা বাওয়েল ছিল। এর আগে ওইটা কি ছিল? বাওয়েল, মানে সরি, ড্যাশের পরে প্রথম অক্ষরটা যেটা এ আর কি, এটা কি? বাওয়েল। এটা কি? আর বাওয়েলের আগে কিন্তু এ হয় না, এখানে কি হবে? এন। মানে এই গ্রামারটা হচ্ছে তোমার আর্টিকেল, প্রিপোজিশন, পার্ট অফ স্পিচের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ সব কিছু মিক্স একটা গ্রামার, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা আনসার কি পেলাম স্যার? প্রথমটা বলছে অ্যান আইডিয়াল টিচার, লিসেন। অ্যান আইডিয়াল টিচার একজন আদর্শবান শিক্ষক। কম্পেয়ার, এটা হবে প্রায়ই কম্পেয়ার করা হয়, তাদেরকে কি করা হয়? প্রায়ই তুলনা করা হয়। তাহলে প্রায়ের ইংলিশটা হবে কি? অফেন কম্পেয়ার্ড উইথের পরে কি হবে? অ্যান আর্কিটেক্ট অর্থ কি? নির্মাতা। আবার বলো, আর্কিটেক্টের অর্থ কি? আমাদেরকে বারবার ওয়ার্ডগুলো বলে বাংলা সহ এগুলো মনে রাখতে হবে, কেমন? তাহলে অ্যান আইডিয়াল টিচার ইজ অফেন কম্পেয়ার্ড উইথ অ্যান আর্কিটেক্ট। এরপরে বলছে এখানে হি ইজ কল্ড। দেখো অ্যামিজারের পরে এই যে ইজটা লক্ষ্য করো, অ্যামিজারের পরে যদি কখনো বার্বের 3 নাম্বার থাকে, মানে ফার্স্ট পার্টিসিপল থাকে, তাহলে এটা আমরা ধরবো যে অন্যের দ্বারা, এটা ইনঅ্যাক্টিভ। এটা কি? তাহলে হি ইজ কল্ড, সে ডাকে নাকি তাকে ডাকা হয়? কারণ যদি আইএনজি থাকতো তাহলে কাজটা নিজে করতো, আর যদি বার্বের 3 থাকে তার মানে কাজটা অন্যের দ্বারা করা হয়। হি ইজ কল্ড, তাকে ডাকা হয়। কে ডাকে? অন্যরা ডাকে। আর্কিটেক্ট অফ দ্য, এই যে দেখো, হি ইজ কল্ড আর্কিটেক্ট অফ। মনে রাখবা, আমি একটা নিয়ম শিখাই দিই। ড্যাশের পরে একটা ওয়ার্ডের পরে যদি অফ থাকে, কি থাকে? অফ থাকে, তার আগে কনফার্ম এখানে দা হবে, ঠিক আছে? ড্যাশের আগে, ড্যাশের পরে
একটা ওয়ার্ড দিয়ে, পরে যদি অফ থাকে মানে মাঝখানে নাউন থাকে আর কি, আচ্ছা নাউনটা তোমাকে চেনা লাগবে না, শর্টকাটে যাও, ড্যাশের পরে একটা ওয়ার্ড দেবে, যেমন আর্কিটেক্ট, এরপরে কী দিচ্ছে স্যার এখানে অফ, তাহলে ড্যাশের পরে একটা ওয়ার্ড এবং অফ দিলে তার আগের ড্যাশে কনফার্ম এখানে কী হবে, দা হবে। এই রুলসটা ভুলিও না, ঠিক আছে, এরকম একটা ওয়ার্ড থাকবেই প্রতিটাতে, মোস্ট অফ দ্য গ্যাপেই থাকে, ঠিক আছে, একটা দুইটা তিনটা থাকে। তাহলে এখানে কী বলছে স্যার, আর্কিটেক্ট, দ্য আর্কিটেক্ট অফ এ নেশন, কেমন, ওই যে দাটা আমরা ইউজ করে ফেললাম, কেমন বলছে, হি ইজ দ্য লাইট অফ, হি ইজ দ্য লাইট অফ, হি ইজ দ্য লাইট অফ দ্বারা কী বোঝাচ্ছে, হি অর্থ সে, ইজ মানে হয়, সে হয়, দ্য লাইট সে হয়, দ্য লাইট মানে আলো, হি ইজ দ্য লাইট অফ সে হয় আলো, অ্যান্ড ড্যাশ দিয়ে বলছে অ্যান্ড মেক্স দ্য লিটারেট পিপল, আচ্ছা ওইটা পরে, হি ইজ দ্য লাইট অফ, সে কিসের লাইট, লাইট অফ, লাইট অফ লার্নিং, সে জ্ঞানের, হ্যাঁ আচ্ছা সরি লার্নিং হবে না আনসারটা, লিসেন, এখানে আনসারটা হবে লার্নিং, হি ইজ দ্য লাইট অফ লার্নিং, উনি শিক্ষার আলো, উনি কি শিক্ষার আলো বা জ্ঞানের আলো, হি ইজ সে হয়, দ্য লাইট অফ, লাইট অফ লার্নিং তিনি শিক্ষার আলো, তিনি হয় শিক্ষার আলো, অ্যান্ড মেক্স দ্য লিটারেট পিপল, এবং কি লিটারেট পিপলগুলোকে মেক করে, মেক মানে তৈরি করা, তাহলে মেক্স দ্য লিটারেট পিপল, এবং ওই অশিক্ষিত বা ইলিটারেট পিপল, সরি ইলিটারেট বলতেছি, অ্যান্ড মেক্স দ্য ইলিটারেট পিপল, এবং ওই অশিক্ষিত লোকগুলোকে সিটিজেন ফর আওয়ার কান্ট্রি, মানে মেক দ্য ইলিটারেট পিপলগুলোকে কী তৈরি করে, যোগ্য তৈরি করে, তাহলে এখানে বলতে পারি আমরা অর্থী, কি বলবো অর্থী, যে এই আনসারটা বলবো আমরা, যে মেক দ্য ইলিটারেট পিপল অর্থী, তাদেরকে অর্থী মানে যোগ্য তৈরি করে, কাদেরকে ইলিটারেট পিপলকে যোগ্য তৈরি করে, যোগ্য সিটিজেনে তৈরি করে, অর্থী সিটিজেন, বলো অর্থী মানে সিটিজেন অর্থ নাগরিক, তাহলে অর্থী সিটিজেন মানে হচ্ছে কি যোগ্য নাগরিক, আবার বলো অর্থী সিটিজেন মানে কি যোগ্য নাগরিক অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের, অফ আওয়ার কান্ট্রি আমাদের কি দেশে, এই দেখাও তাহলে, অ্যান্ড মেক দ্য ইলিটারেট পিপল অর্থী সিটিজেন, কি সিটিজেন স্যার অর্থী, তারপর সাথে হবে সিটিজেন, অর্থী সিটিজেন মানে কি যোগ্য নাগরিক অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের যোগ্য নাগরিকে পরিণত করে। এরপর বলছে এখানে, বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট, রিগ্রেট অর্থ পরিতাপ, রিগ্রেট অর্থ কি মানে খারাপ লাগা আর কি, বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট, এটা একটা পরিতাপের বিষয়, যে আনসারটা কি আসবে, এটা একটা পরিতাপের বিষয়, যে দেখো কথা স্বরেই কিন্তু চলে আসে, ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট, আরেকটা কথা বলে যদি কোথাও দেখো ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট অথবা ইট ইজ এ ম্যাটার অফ জয়, ইট ইজ এ ম্যাটার অফ সোরো, এরপরে কনফার্মেশন দ্যাট হবে, কনফার্ম কি হবে, ইট ইজ এ ম্যাটার অফ এর পরে দ্যাট হয়, এক কথায় ভালো মনে থাকবে তো স্যার, ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট দ্য টিচার মানে শিক্ষকরা আর নট হেল্ড, আর নট হেল্ড ড্যাশ ডি টু রেসপেক্ট ইন আওয়ার সোসাইটি, মানে বলতে কিন্তু আমাদের দুঃখের ব্যাপার হচ্ছে যে আমাদের সমাজে শিক্ষকরা যোগ্য মর্যাদা পান না, এটা আর নট হেল্ড মানে এখানে না পাওয়া বোঝাচ্ছে, হেল্ড তো পাওয়া বোঝাচ্ছে, ঠিক আছে, গ্যাটের সিমিলার ওয়ার্ড হিসেবে ধরছে, এমনি হেল্ড তো হোল্ড তো অনুষ্ঠিত হওয়া, আর ওই হোল্ড না, এটা হোল্ডের না, এটা হবে আর নট হেল্ড মানে না পাওয়া, এটা অর্থটা কী হবে, যে দ্য টিচার্স আর নট হেল্ড মানে পায় না বা তাদেরকে করা হয় না, ঠিক আছে, বা তারা পায় না, কি পায় না স্যার বলেন তো, দ্য টিচার্স আর নট হেল্ড কি হবে স্যার বলেন, আনসার বলেন, হেল্ড ইন মানে এটা আমি তোমাকে বলে দিই, এই যে হেল্ড ইন এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েটেড প্রিপোজিশন, এটা কি স্যার অ্যাপ্রোপ্রিয়েটেড কীরকম স্যার, যে প্রিপোজিশনগুলো কি একসাথে অ্যাড থাকে মানে ওইটার সাথে ওইটাই হবে, যেমন আমি কোনো কিছু যদি খোঁজা অর্থে ধরি লুক ফর, লুকের সাথে লুক ফরই হবে, আর মনে করো আমি কিছু একটা খুঁজতেছি, যে আই এম লুকিং ফর সামওয়ান, আমি কাউকে খুঁজতেছি, আচ্ছা এখানে ফরের কোনো অর্থ আসছে, ফর অর্থ কিন্তু জন্য, ফর অর্থ কি আমি যখন বলি যে আই এম লুকিং ফর, আসেন দরজাটা দাও, আই এম লুকিং ফর আমি খুঁজতেছি সামওয়ান, আমি কাউকে খুঁজতেছি, এখানে কিন্তু ফরের কোনো অর্থ আসে নাই,
তার মানে কি ওই যে লুকিংয়ে তাহলে স্যার ফর কেন আসলো বা কে ফরের অর্থ নেই, এগুলোকে বলে অ্যাপ্রোপ্রিয়েটেড প্রিপোজিশন। কি বলে? এগুলা ইন্টারে উঠলে তোমরা পাবা, ঠিক আছে? এখনও শিখতে হয়, এখন দরকার নেই শেখার। তাহলে এটা মনে রাখবা, হ্যাল্ডের সাথে কি হয়? ইন। একবারে মুখস্থ, হ্যাল্ডের সাথে কি হয়? ইন হয়, মনে থাকবে তো? হ্যাল্ডের সাথে ইন হয়। ডিউ টু রেসপেক্ট ইন আ সোসাইটি। দে লিড, লিডর তো এই লিডর তো বাস করে না, লিডর তো জীবনযাপন করা। দে লিড, তারা, লিড হাম্বল লাইফ, তারা মানে একটা হাম্বল লাইফ কি করে? পালন করে। কীরকম স্যার? বলতেছে তারা বলতেছে দে লিড হাম্বল লাইফ ইন দ্য ওয়ান্ট। এই ওয়ান্টের এখানে হবে মিডস্ট। কী হবে? মিডস্ট। তার মানে পুরো আনসারটা আসবে ওই যে নিচে দেখতে পারো, তারা অভাবের মধ্যে জীবনযাপন করে। মানে লিডও তো জীবনযাপন করা, হাম্বল লাইফ মানে একটা মানবতর, মানে একটা অভাবে, ঠিক আছে? তো এখানে একটা বলছে যে মিডস অফ ওয়ান্ট, মানে চাহিদার মাঝামাঝি বা একটা অভাব বোঝাচ্ছে। মিডস অফ ওয়ান্ট, মিডস অফ ওয়ান্ট মানে ওয়ান্ট মানে অভাব বোঝাচ্ছে, মিডস মানে মাঝামাঝি, এটাই অভাব বোঝাচ্ছে। দে লিডস হাম্বল লাইফ ইন দ্য মিডস অফ ওয়ান্ট, মানে চাহিদার মাঝামাঝি। এক কথায় বলতেছে তারা অভাবের মধ্যে কী করে? বসবাস করে বা জীবনযাপন করে। কথা ঠিক আছে? স্টিল দে কিপ দ্য লাইট অফ এডুকেশন। স্টিল দে, তথাপি, স্টিল অর্থ কি? তথাপি। শুরুতে যদি স্টিল থাকে এটার অর্থ কী হবে? তবু বা তথাপি। দে কিপ দ্য লাইট অফ এডুকেশন, তারা শিক্ষার আলোটা কি তোমরা রাখে, ধরে রাখে। বার্নিং ইন অর্ডার টু রিমুভ, তথাপি তারা সমাজ থেকে নিরক্ষরতা। এখানে বলছে বার্নিং ইন অর্ডার টু রিমুভ। রিমুভ অর্থ কি? দূর করা। কি কী করতে স্যার? মানে দে স্টিল কিপ দ্য লাইট অফ এডুকেশন, তারা লাইট অফ এডুকেশন বার্নিং মানে তারা শিক্ষার আলোটাকে প্রজ্বলিত রাখে, মানে জ্বালিয়ে রাখে। তারপরেও তারা শিক্ষার আলোটাকে কী করে? জ্বালিয়ে রাখে, প্রজ্বলিত রাখেন। কিসের জন্য স্যার? এই যেখানে বলছে যে টু রিমুভ। কি বলছে স্যার? অথবা সরি, ইন অর্ডার টু, এটা একসাথে। এই যে ইন অর্ডার টু, এটা কিন্তু পুরোটা একসাথে, এটা অ্যাপ্রোপ্রিয়েটেড। ইন অর্ডার টু অর্থ কি জানো? আমরা সো দ্যাট বলি না, সো দ্যাট অর্থ কি? যেন। ইন অর্ডার টু অর্থ কি? যেন। তারা এখানে বলছে তারা শিক্ষার আলোটাকে প্রজ্বলিত রাখে। কেন? যেন, যেন কী করতে পারে? রিমুভ করতে পারে, দূর করতে পারে। দা কি দূর করতে পারে? দা ডার্ক। অ্যান্ড ডার্ক কিন্তু, ডার্ক কি একটা অ্যাডজেক্টিভ? ডার্ক কি স্যার? কথাটা বুঝো। আমি তোমাদের ওই যে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভগুলো শিখতে বলছি না স্যার? কে কে শিখছিলাম? যারা শিখছেন তারা দেখেন মিলে কিনা। দেখো এখানে কিন্তু একটা দা আছে। দা কি একটা? আমি বলছিলাম দাকে একটা ডিটারমিনার হিসেবে ধরতে পারো। কি? তারা ডিটারমিনারের পরে আবার এখানে একটা প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের আগে। সেম কথাই, প্রিপোজিশনের আগে এবং ডিটারমিনারের পরে মাঝখানে যদি তিনটা টেস থাকে, প্রথমটা হবে অ্যাডভার্ব হবে, প্রথমটা কি হবে? দ্বিতীয়টা হবে অ্যাডজেক্টিভ, তৃতীয়টা হবে কি? নাউন। আর যদি মনে করো দুইটা থাকে তাহলে এটা কাটা, তাহলে একটা হবে অ্যাডজেক্টিভ, একটা হবে কি? নাউন হবে। আর যদি একটা থাকে তাহলে এটাও কাটা হবে কি? শুধু নাউন হবে। তাহলে একটু লক্ষ্য করে এখানে ড্যাশে গড় কয়টা স্যার? ড্যাশে গড় কয়টা? একটা। এখানে তো ডার্ক হবে, আমরা বুঝতে পেরেছি কি হবে? ডার্ক। দেখো ডার্ক দিলে কি মিলে? ডার্ক তো এখানে দার পরে, দ্য ডার্ক অফ, তা দার পরে যে ডার্ক দেবো, দার পরে ডার্ক কিন্তু একটা অ্যাডজেক্টিভ। ডার্ক তো কি? অন্ধকার, একটা অবস্থা বোঝাচ্ছে। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ, এটা কখনোই ডার্ক হবে না, এটা একটা নাউন হবে। কারণ খালি গড় এখানে কয়টা? একটা। তারপর গড় কয়টা? একটা। তাহলে ডার্কটাকে করতে হবে ডার্কনেস। নেস লাগাইলে একটা নাউন হয়ে যায়। অ্যাডজেক্টিভের সাথে যদি নেস ইউজ করো তাহলে কি হয়ে যায়? নাউন হয়ে যায়। ছিল এখানে নেস, দেখবা নাউন চিনার উপায় দেখবা নেস ছিল। কাইন্ডনেস এরকম ছিল। NESS লাগাইলে কী হয়ে যায়? হ্যাপিনেস। তাহলে এগুলো কী হয়ে যায়? নাউন হয়ে যায়। তাহলে ডার্ককে আমাকে লিখতে হবে কি? ডার্কনেস। বলো দ্য ডার্কনেস অফ ইলিটারেসি। আমি আরও বোঝাবো সামনে, সমস্যা নাই। অ্যান্ড সুপারস্টিশনস মানে কুসংস্কার। এই কি রিমুভ করতে কাজ করে? ডার্কনেস রিমুভ করতে। অ্যান্ড সুপারস্টিশন মানে কি? কুসংস্কার। কোত্থেকে? ফ্রম দ্য সোসাইটি, ফ্রম দ্য সমাজ থেকে। আচ্ছা দেখো, তারপর 8 নাম্বারটা মানে ওই ঢাকা বোর্ড 20-এর 8 কি ছিল? সাফিক্স প্রেফিক্স। ওকে। আর এখানে 3 নাম্বার। এখানে বলতেছে সাফিক্স আর প্রেফিক্স কি? সাফিক্স মানে পিছনে অ্যাড করা, প্রেফিক্স মানে সামনে অ্যাড করা। আমি এনাফ রুলসগুলো দিয়ে দিছি, আমি জাস্ট এইখানে বোঝাচ্ছি, ঠিক আছে? রুলস ওইভাবে যাচ্ছি না, লেট হবে। তারপরে হচ্ছে তোমার আরেকটা আছে অ্যাফিক্স।
অ্যাফিক্স হচ্ছে সামনে পিছনে দুই জায়গায় অ্যাড করা। অ্যাফিক্স তোমাদের নাই, তারপরে তোমাদের আনসারগুলোতে মাঝে মধ্যে চলে আসে, ঠিক আছে? আচ্ছা লক্ষ্য করো, বাংলাদেশ ইজ অ্যান, এখানে কিন্তু নাউন প্রনাউনগুলো লাগবে, খুবই লাগবে। সাবস্পেস কীভাবে অ্যাড করতে হয় আমরা অনেকে ভাবি কি মুখে মুখে মিলে যায় তো, ঠিক আছে? এই কারণে সহজ মুখস্থ করলে, সবসময় মুখে মুখে মেলা যাবে না, ঠিক আছে? বুঝতে হবে বিষয়টা, বুঝলে পরে মুখে মুখে মিলুক, দ্যাটস নট এ ম্যাটার। বাংলাদেশ ইজ অ্যান, বাংলাদেশ হয়। আচ্ছা দেখো তো এখানে অ্যান ছিল কি না স্যার, একটু তাকাও বোর্ডে, এখানে অ্যান ছিল। আচ্ছা অ্যান যদি থাকে, অ্যানের পরে অ্যান কি একটা বলছিলাম ডিটারমাইনার, ডিটারমাইনারগুলো মুখস্থ করতে বলছিলাম। ডিটারমাইনারের পরে বলছি যদি তিনটা ওয়ার্ড থাকে, প্রথমটা হবে অ্যাডভার্ব, অ্যাডজেটিভ, নাউন। আচ্ছা এখানে ডিটারমাইনারের পরে ওয়ার্ড কয়টা আছে দেখো, এখানে ড্যাশে একটা ওয়ার্ড দিছে, এরপরে একটা ওয়ার্ড দিছে, তাহলে ওয়ার্ড কয়টা আছে? দুইটা। তাহলে আমি বলছিলাম তিনটা থাকলে হবে অ্যাডভার্ব, অ্যাডজেটিভ, নাউন। আর যদি দুইটা থাকলে হবে অ্যাডজেটিভ এবং কি নাউন হবে। তাহলে এখানে কয়টা আছে? দুইটা। নাউন হবে সবার পিছনটা, মনে রাখবা নাউন থাকবেই প্রতি বাক্যে, বা ডিটারমাইনারের পরে নাউন থাকবেই। একটা ওয়ার্ড থাকলে নাউন, কয়টা ওয়ার্ড থাকলে? এভাবে যদি ড্যাশ যদি একটা থাকে তাহলে এটা কনফার্ম হবে নাউন, এটা কি হবে? আর যদি দুইটা ড্যাশ থাকে তাহলে পিছনেরটা হবে নাউন, আগেরটা হবে কি অ্যাডজেক্টিভ, কি হবে? অ্যাডজেক্টিভ। আর যদি তিনটা ওয়ার্ড থাকে তাহলে এটা হবে কি অ্যাডভার্ব, কি হবে? অ্যাডভার্ব। আমি কি বুঝাইতে পারছি স্যার? একেবারে ইজি একটা রুলস। আচ্ছা দেখো তো ডিটারমাইনারের দিকে তাকাও, এখানে এন হচ্ছে একটা ডিটারমাইনার, এন কি একটা এন কা ডিটারমাইনারের পরে ওয়ার্ড কয়টা আছে? এখানে একটা ওয়ার্ড বসাইতে বলছে, আর একটা ওয়ার্ড পিছনে আছে, এরপর কিন্তু কমা দিয়ে স্টপ করে দিছে, ঠিক আছে না? মানে আমি দেখবো কোথায় থামে, অথবা অন্য পজিটিভ চলে আসলে, সরি ডিটারমাইনার চলে আসলে থামবো, অথবা ফুল স্টপ আসলে থামবো, বোঝা যাবে, এগুলো বোঝা যায়। তার ড্যাশের পরে কান্ট্রিটা হবে তাহলে নাউন, কান্ট্রিটা কি হবে? কান্ট্রিটা যদি নাউন হয় তাহলে কান্ট্রির আগেরটা হবে কি অ্যাডজেক্টিভ, কান্ট্রির আগেরটা কি হবে? এবার আমি দেখব ব্র্যাকেটের ভিতরেরটা কি, ব্র্যাকেটের ভিতরটা একটু লক্ষ্য করো, ডিপেন্ডেন্ট, এটা কিসে আছে? শুনেন সাফিক্স তো সহজ, এখানে অ্যাডজেক্টিভ হবে, আমি বুঝে গেছি, তাহলে অ্যাডজেক্টিভ বসে এটাকে অ্যাডজেক্টিভ বানাই দিলে হবে। আর প্রেফিক্স কোথায় হয় জানো? প্রেফিক্স হবে তুমি করতে যাচ্ছ, এখন আমরা কি করতে যাচ্ছি? অ্যাডজেক্টিভ, কারণ আমরা জানি এখানে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। তাহলে আমি কি করতে যাচ্ছি? অ্যাডজেক্টিভ করতে যাচ্ছি। অ্যাডজেক্টিভ করতে কি দেখবো যে ওরা ব্র্যাকেটে যে ওয়ার্ডটা দিয়ে দিছে এটা যদি অলরেডি অ্যাডজেক্টিভ থাকে, মানে আমি যা করতে যাব ওটা যদি অলরেডি করা থাকে, তাহলে এটাকে আমি করবো কীভাবে? তখন এটাকে প্রেফিক্স করে দিতে হয়। কী করে দিতে হয়? মানে তাহলে পিছন দিয়ে বোঝা যায় এটা অ্যাডজেক্টিভ। যেমন দেখায়, দেখো আমার এখানে কী বসাতে হবে সবাই বলতে হয়, দেখো এটা যদি নাউন হয় এখানে কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে দেখো আমাকে এখানে কী বসাতে বলছে? ডিপেন্ডেন্ট। তোমরা একটু লেখো, দেখো তো ডিপেন্ডেন্ট, এটা লাস্টের ওয়ার্ড কি আছে? ইএনটি। ইএনটি থাকলে কি হয় ওয়ার্ডটা? অ্যাডজেক্টিভ। তাহলে আমাকে বলছে এখানে বসাইতে হবে, আমি রুলস কিছু না কিছু তোমাকে বসাইতে হবে, হবু বসালে চলবে না। আমি করতে গেলাম অ্যাডজেক্টিভ, সাফিক্স হয়েছে তোমাকে কিছু না কিছু অ্যাড করতে হবে, কখনো হবু ওয়ার্ড বসবে না। আমি করতে গেলাম অ্যাডজেক্টিভ, গিয়ে দেখি অলরেডি এটা অ্যাডজেক্টিভে আছে, তাহলে এটাকে কি করব? প্রেফিক্স। বলেন আমাকে যেটা করতে বলছে এটা যদি করতে গিয়ে যদি এটা অলরেডি এটা হয়ে আছে, তখন প্রেফিক্স করবো। প্রেফিক্স কখন করবো বুঝতে পারছি তো স্যার? আসেন তাহলে আমি করতে গেলাম অ্যাডজেক্টিভ, যে লাস্টে অ্যান্টি থাকলে কি বলবো? এটা অ্যাডজেক্টিভ। তাহলে আমারও এখানে বসাইতেও হবে অ্যাডজেক্টিভ, ভিতরে ওয়ার্ডটাও অ্যাডজেক্টিভ, তাহলে এটাকে আর অ্যাডজেক্টিভ করা যাবে না। তার সামনে কিছু দিতে হবে, সামনে কি দিব? ইন দিয়ে দিব। ইনডিপেন্ডেন্ট কি হয়ে যাবে? যে পুরোটাকে আমি একসাথে বলে কি হয়ে যাবে? ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট। তাহলে দেখো লাস্টে কিন্তু অ্যাডজেক্টিভই থাকতেছে, কারণ আমাকে তো এখানে অ্যাডজেক্টিভ বসাইতে হবে, আমাকে এখানে বসাইতে হবে কি? অ্যাডজেক্টিভ। কিন্তু লাস্টে কিন্তু অ্যাডজেক্টিভই থাকতেছে, কারণ আমার যে রুলস অনুযায়ী বলতেছে এখানে অ্যাডজেক্টিভ হবে। রুলস অনুযায়ী কি বলে? লাগাই দাও। রুলস অনুযায়ী বলতেছে এখানে হবে অ্যাডজেক্টিভ, তাই আমি এখানে অ্যাডজেক্টিভ ইউজ করেছি। ক্লিয়ার স্যার? কিন্তু আমি অ্যাডজেক্টিভ করতে গিয়ে দেখি অলরেডি অ্যাডজেক্টিভ, তাহলে তো আমি আর পিছনে কিছু অ্যাড করা যাবে না, যেহেতু এটা অ্যাডজেক্টিভে সামনে অ্যাড করে দেবো। আর সামনে অ্যাড করাটার নামই হচ্ছে প্রেফিক্স। সামনে কী কী অ্যাড করতে হয়? ইন, ইম, যেমন পসিবল, ইম্পসিবল, এরকম বলে না? ডিপেন্ডেন্ট, ইনডিপেন্ডেন্ট, এইগুলো কিছু অ্যাড করতে হয়। কমফোর্টেবল, ডিসকমফোর্টেবল, ডিস অ্যাড করে প্রেফিক্স করতে হয়, ঠিক আছে? দেখেন আমরা তো আগে মুখস্থ করছি, আমরা এখন নিয়ম জানি কিছুটা, ঠিক আছে? কেন হয়, কিভাবে হয়, নিয়ম জানার দরকার আছে। প্রথমটা বুঝতে পেরেছেন তো সবাই? এখানে তো অর্থ বোঝা লাগে না, এগুলোতে অর্থ বোঝা লাগে না, এগুলো পাশাপাশি কিছু বুঝতে হয়। বাট শি ইজ স্টিল বার্ডেন উইথ প্রপার্টি। আচ্ছা এবার আমরা এখানে যাই, একটু ওয়ার্ডটা লক্ষ্য করেন।
এখানে যে উইথ ছিল না, উইথ একটা প্রিপোজিশন। আমি বলছিলাম প্রিপোজিশনকেও এক প্রকার তুমি ডিটারমাইনার ধরবা। তাহলে প্রিপোজিশনের পরে ওই তিনটা ওয়ার্ড ধরবো। কি ধরবো? নাউন, অ্যাডজেক্টিভ, বলেন অ্যাডজেক্টিভ, আর কি হবে? অ্যাডভার্ব বলছিলাম। তাহলে প্রিপোজিশনের পরে কয়টা ওয়ার্ড? এখানে একটা ওয়ার্ড। কেন? এরপর কমা দিয়ে স্টপ। তার মানে কি, প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডটা আছে এটা কি? নাউন। এটা কি মনে থাকবে তো? আরেকটা এবার কথা বলে দিই, এমনটা না তো যে নাউনের পরে আরেকটা ড্যাশ দিছে, তাহলে এটা হয়তো অ্যাডজেক্টিভ। একটু লক্ষ্য করো তোমরা, এটা কিন্তু কমা দেওয়া। এটা কি দেওয়া? কমা দেওয়া, মানে কমা দিয়ে দেখো আমার প্রিপোজিশনের পরে বসছে একটা নাউন। এটা কি বসছে? এটা কিন্তু নাউন। প্রপার্টি এটা কি? নাউন। এরপরে কমা দিয়ে যদি 100 ওয়ার্ড লিখে 100ই নাউন হবে। মানে আমি যখন দেখো আমি একটা নাউন দিলাম, নাউনের পরে কমা দিয়ে যেতে থাকবো, কমা দিয়ে আরেকটা কি লিখবো? নাউন লিখতে হবে। আরেকটা কি লিখবো? নাউন লিখতে হবে। অ্যাডজেক্টিভ লিখলে বারবার অ্যাডজেক্টিভ লিখতে হবে। আমি কি বুঝাইতে পারছি স্যার? যদি কমা ইউজ করে কখনো ধরো একটা ডিটারমাইন, এর পর একটা আনসার হয়ে গেছে, এরপর কমা ইউজ করতেছে, তুমি বারবার শুধু একই আনসার দিবা, তাহলে এটা যেহেতু নাউন, বাকিগুলো কি হবে? তাহলে এটা হচ্ছে পপুলেশন। পপুলেশনটা কি হবে? নাউন হবে। পপুলেশনটা কি হবে? নাউন হবে। তাহলে পপুলেশনটা যে নাউন হবে, চলো আমি নাউন করি। এটা কিন্তু অলরেডি নাউনে আছে। কীভাবে চিনলাম আমরা? লাস্টে দেখো TION আছে। TION কোথায় থাকে? আমি কিন্তু স্ট্রাকচার দিয়ে দিছি। লাস্টে TION থাকলে এটা হচ্ছে নাউন। তাহলে আমি করতে গেলাম নাউন, অলরেডি আসছে নাউন, তাহলে এটাকে কী করতে হবে? প্রেফিক্স। তাহলে পপুলেশনটাকে আমি করে দিতে পারি কি? ওভার পপুলেশন। মনে থাকবে তো স্যার? এরপরে আসো, আবার কিছুটা অর্থ অনুযায়ী করলো তোমার জন্য প্রফিট হবে। দেখো এরপরও কিন্তু একটা কমা আছে, কমা আছে না? তার মানে এটাও কি হবে? এটাও নাউন হবে। এখন আমি কিছুটা অর্থ তুমি রাখতে পারো, কারণ কিছুটা অর্থ না রাখলে তোমার হয়তো 1-2টা কাটা যেতে পারে সর্বোচ্চ, আর বাকিগুলো রুলস অনুযায়ী হবে। যেমন দেখো, শি ইজ স্টিল বার্ডিন, সে কি? তথাপি সে স্টিল বার্ডিন মানে ভরপুর, উইথ প্রপার্টি, মানে বাংলাদেশ দারিদ্রতায় ভরপুর। এরপর বলছে কি? এখানে হয়েছে ওভার পপুলেশন। ওভার পপুলেশনে তোমার ভরপুর। এরপর বলছে এমপ্লয়। এমপ্লয়ের তো কি? চাকরি। ঠিক আছে। আচ্ছা, এইটাকেও যদি আমি নাউন করি, দেখো আমি নাউন করি এমপ্লয়, নাউন করলে লাস্টে কি অ্যাড করতে হবে? ম্যান্ট। আচ্ছা, তুমি যদি বলো এমপ্লয়েশন, জীবনে শুনছো? হ্যাঁ, এমপ্লয়নেস শুনছো? তাহলে এটা হবে কি? এমপ্লয়। মানে তোমাকে যে রুলসগুলো আমি দিয়ে দিয়েছি পিছনে লাগানোর জন্য, তুমি সবগুলো মিলাবা, যেটা যৌক্তিক সেটা অ্যাড করবা। তাহলে এখানে যদি আমি এমপ্লয়ের সাথে কি অ্যাড করতে পারি? এমপ্লয়মেন্ট। তাহলে লাস্টে মেন্ট থাকলে আমরা জানি কি হয়? নাউন হয়। তাহলে এমপ্লয়ের সাথে আমি মেন্ট ইউজ করলে কি হয়? এমপ্লয়মেন্ট। তার মানে কি? চাকরিতে, চাকরিজীবীতে, চাকরি। আচ্ছা, বাংলাদেশ কি চাকরিজীবীতে ভরপুর? তারপর বোঝা যাচ্ছে যদিও নাউন হবে, যে এটা নাউন, এটাও নাউন, তাহলে এটাও নাউন হবে। কিন্তু এটাকে আমি নাউন করলাম, কিন্তু নাউন করার পরেও অর্থে মিলতেছে না। অর্থে কি? তাহলে বোঝা যাচ্ছে কি এটা হবে আনএমপ্লয়মেন্ট। মেন্ট হবে, নাউন হবেই। এই দেখো লাস্টে কিন্তু এটা নাউন, নাউনই হবে। নাউন হইছে, নাউনের রুলসে কোনো ভেজাল নাই। সামনে শুধু যেহেতু অর্থে কিছুটা ব্যাঘাত ঘটতেছে, সামনে আমি আন দেবো, কারণ বাংলাদেশ তো এমপ্লয়মেন্টে ভরপুর না, বাংলাদেশ আনএমপ্লয়মেন্ট। লাস্টে কিন্তু আমি নাউনই করলাম, লাস্টে কী করলাম? কিন্তু উভয় পাশে করার কারণে এটার নাম হয়ে গেছে কি? অ্যাফিক্স। আমি বলছি কি এইসব রুলস তোমার 10টার ভিতরে একটাতে আসবে। কয়টা আসবে? তা ধরো আমার একটা আনসার যদি ভুল হয় হোক, আমি আগে রুলস শিখে যাই। কথা ঠিক আছে স্যার? আচ্ছা, আর কিছুটা অর্থ বুঝলে, আমি তো বলছি অন্য গ্রামারগুলো বাংলা সহ বুঝো, তোমার একটুও ভুল হবে না। বাংলাটা তোমার অনেক অনেক ফেসিলিটি দিবে। তাকাও, মনোযোগ দাও। এরপরে দেখো আবার কমা দিছে। দেখো আবার কমা দিছে না স্যার? তার মানে এ কারাপশন, এটাও কি? নাউন। কারাপশন এটাও কি? কথা বুঝো তোমরা, তোমাদের দেখা একটু। কারাপশন এটা নাউন। দেখো এরপরে কমা দিয়ে এখন এখানে 2টা ওয়ার্ড দেওয়া। কয়টা ওয়ার্ড দেওয়া? 2টা। তা 2টা মানে প্রথমটা হবে কি? অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। কমা দিয়ে যেহেতু আসতেছে, নাউন তো এখানে থাকবে। যেহেতু 2টা দিয়ে দিচ্ছে ফুড, আর এটা দিচ্ছে ডিফিসিয়েন্ট, তার মানে এখানেও এটা কি হবে? নাউন হবে। মানে 2টা দিলে সমস্যা নেই, আমার লাস্টটা তো নাউনই হবে। লাস্টটা কী হবে? আচ্ছা, ডিফিসিয়েন্ট একটু লক্ষ্য করো, ভিতরটা কি আছে আগে আমি বলছি না? আগে দেখবা যে কি হবে, এরপর দেখবো যে ভিতরটা কিসে আছে। এবার দেখো আমার এটা কিন্তু নাউন হবে বলছি, কি হবে? এবার দেখতে হবে না ভিতরটা নাউন কিনা। দেখো অ্যান্টি আছে না, এটা নাউন না, এটা অ্যাডজেক্টিভ। অ্যান্টি থাকলে কি হয়? তাহলে অ্যাডজেক্টিভকে নাউন করা যায়। তাহলে ডিফিসিয়েন্টকে টিটা উঠে ডিফিসিয়েন্সি করা যায়। CY লাগাইতে হবে, টিটা উঠে কি লাগাইতে হবে? তাহলে আমরা আবার ডিফিসিয়েন্ট ছিল, এটা লিখবো ডিফিসিয়েন্সি। CY দিলে নাউন হয়ে যায়। CY দিলে কি হয়ে যায়?
লেখা আছে মনে হয়, সিওয়াই আছে। আচ্ছা, তাহলে সিওয়াই দিলে হয়ে যাবে কি নাউন, ডিফিসিয়েন্সি। কথা ক্লিয়ার? এরপর দেখো এই যে ন্যাচারাল ক্যালামিটিস, এদের ন্যাচারালটা হবে অ্যাডজেক্টিভ আর ক্যালামিটিসটা কি নাউন, আইএস আছে। মানে আমি বলছিলাম না দুইটা ওয়ার্ড যদি থাকে, দেখো এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো যখন তুমি ইন্টারে উঠবে, ইন্টারে পরে যখন ভার্সিটি এক্সাম দিবা, তুমি এইগুলো ছাড়া হাঁটতে পারবে না। তোমার সর্বত্র সবগুলো গ্রামার যদি এক জায়গায় করো, তোমার এখানে গ্রামারের ভিতরে ইম্পর্টেন্ট কোনগুলো জানো? এই এক সাফিক্স প্রিফিক্স, মানে সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে তুমি পার্ট অফ স্পিচ শিখতেছো। দ্বিতীয় হচ্ছে রাইট ফ্রম ভার্বটা। তৃতীয়ত হচ্ছে তোমার ওই যে 1 নাম্বার 2 নাম্বার উঠলো উঠলো। আর একটা গ্রামারও ইম্পর্টেন্ট না, ওগুলো তোমার জীবনে কাজে তত লাগবে না। আচ্ছা, অনলি যেন নান বাট লিখো, এগুলো তো মুখস্থ হিসাব, ঠিক আছে না স্যার? স্যার দেখেন, আর এইগুলো আপনার নলেজ হিসেবে অ্যাড হবে। তাহলে ন্যাচারাল ক্যালামিটিস, পাওয়ার ক্রাইসিস, তাহলে পাওয়ারটা অ্যাডজেক্টিভ, ক্রাইসিসটা কি নাউন, ইটিসি। শেষ, বাক্যটা কিন্তু শেষ। এবার কনসিডারিং অল, সবগুলো বিবেচনা করলে, কনসিডারিং অল দে, সবগুলো যদি আমরা বিবেচনা করি, দ্য প্রেজেন্ট, এই যে আবার একটু তাকাও, এখানে একটা ড্যাশ দিয়েছে, এক্সকিউজ মি, কি দিয়েছে একটা? আচ্ছা একটু তাকাও, এটা কি, দাটা কি, ডিটারমিনার। ডিটারমিনার কয়টা ওয়ার্ড? একটা, দুইটা ওয়ার্ড, কারণ হ্যাজ দিয়ে তো এখানে এটা একটা ভার্ব বোঝাই যায়। এটা স্টপ, এটা কি স্টপ। তাহলে এর আগে কয়টা ওয়ার্ড আছে? দুইটা ওয়ার্ড। ডিটারমিনারের পরে কয়টা ওয়ার্ড আছে? আমি একটু আলাদা করে দেখাই। কোথেকে? প্রেজেন্ট থেকে না, এই প্রেজেন্ট থেকে ধরলে কয়টা ওয়ার্ড আছে এখানে? দুইটা। প্রেজেন্ট থেকে ধরলে এখানে থাকবে কয়টা? দুইটা। এই যে গভর্ন পর্যন্ত, প্রেজেন্ট গভর্ন। তাহলে দা হচ্ছে একটা ডিটারমিনার, দা কি একটা ডিটারমিনার, প্রজেন্টটা প্রেজেন্ট, এটা কি অ্যাডজেক্টিভ। এমনি বোঝা যায় লাস্টে এনটি আছে। আচ্ছা বাদ, এটা অ্যাডজেক্টিভ। তাহলে এরপরে একটা কি হবে? নাউন। গভর্ন, গভর্নকে যদি তুমি নাউন বানাও, এটা কি হবে? গভর্নমেন্ট। কি অ্যাড করতেছি আমি? MENT, গভর্নমেন্ট। বোঝা গেছে স্যার? তারপর হ্যাজ এইমড অ্যাট মেকিং এ ডিজিটাল বাংলাদেশ টু, এই যে একটু লক্ষ্য করেন, টু, লিসেন, টু কি একটা প্রিপোজিশন, টু কি একটা একটা কথা এখানে বলে দিই, সব রুলস এখানে 100% মিলবে না, কারণ তোমরা একটু বইয়ে দেখবা সাফিক্স প্রিফিক্সের কিন্তু কোনো রুলস নাই। লক্ষ্য করছো কখনো? কেউ পড়াইছে? এটা পার্ট অফ স্পিচ দিয়ে করতে হয়, এবং মেইন যেটা দিয়ে করতে হয় সেটা হচ্ছে অর্থ অনুসারে। কী দিয়ে করতে হয়? তবে আমি পার্ট অফ স্পিচ দিয়ে করাই তো, মানে যে নাউন প্রোনাউন দিয়ে মিলে যায়, প্রায় 95% মিলে যায়। কথা ক্লিয়ার? তাহলে এখানে দেখো যে টু কাম, আবার অর্থ দিয়ে বাকি 5% অ্যাড করবো আমি। তাহলে বলতেছে মেকিং এ ডিজিটাল বাংলাদেশ, বাংলাদেশ একটা গভর্নমেন্ট এক চেষ্টা করতেছে কিসের জন্য? একটা ডিজিটাল বাংলাদেশ করার জন্য। টু কাম, আচ্ছা টু কাম মোস্ট অফ দ্যাস, লিসেন, এখানে কি তোমার মনে হয় টু কাম হবে? আচ্ছা না, টু কাম, এই বিকাম কেমনে হয়? মানে এখানে যদি অর্থ হয়ে যায়, একটা আর একটা কথা বলে দেবে, ডাইরেক্ট বলে, এই দেখো ব্র্যাকেটের ভিতরটা যদি ভার্ব হয়, ব্র্যাকেটের ভিতরটা কি হয়? এটাকেও প্রিফিক্স করবা, এটাও কী করবা? প্রিফিক্স। অ্যান্ড এখানে প্রিফিক্সে দুই প্রকার হতে পারে ভাইয়া, বিকামও হতে পারে, ওভারকামও হতে পারে। কোনটা হবে এটা না? বিকামও কিন্তু ভার্বই থাকে, বিকামও কি থাকে? ভার্বে রাখা যাবে না। কথা ক্লিয়ার? বুঝাইতে পারছি? টু এর পরে ভার্বের 1 নম্বর কোথায়? রাইট ফ্রম ভার্বে পাইছো, এটা তো তুমি ভার্ব করতেছো, এটা তো সাফিক্স ফেস করতেছো, ঠিক আছে? বুঝতে পেরেছেন? টু এর পরে ভার্বের 1 নম্বর হয় কোথায়? রাইট ফ্রম ভার্ব। কিন্তু এখানে তো তোমাকে চেঞ্জ করতে হবে, এটা কি করতে হবে? চেঞ্জ করতে হবে, এটা তো হুবহু রাখা যাবে না। সাফিক্স ফেস আমি বলছি না, প্রত্যেকটা ওয়ার্ড তোমার চেঞ্জ করা লাগবে। তাহলে কামটা হবে কি? ওভারকাম। মনে রাখবা টু এর পরে প্রিফিক্স করবা, টু এর পরে কি করবা? অথবা মনে করো যে ব্র্যাকেটে যদি ভার্ব দেওয়া থাকে, বলো ব্র্যাকেটে যদি ভার্ব দেওয়া থাকে, ভার্বটাকে চেঞ্জ করবা, ভার্বটাকে কি করবা? চেঞ্জ করবা। কামটা হবে কি? ওভারকাম। এবার অর্থ মিলাই দেখো, এই যে বাংলাদেশ চেষ্টা করতে, মানে বাংলাদেশের এইম উদ্দেশ্য, মেকিং ডিজিটাল বাংলাদেশ, কীভাবে? টু ওভারকাম মোস্ট অফ দ্যাস, টু ওভারকাম মোস্ট অফ দ্যাস প্রবলেম, ওই প্রবলেমগুলোকে কি ওভারকাম করে, মানে পার হয়ে। কারণ কি ওই প্রবলেমগুলো হয়ে বলবো, হইলে বিকাম, আর ওই পার হয়ে বললে ওভারকাম। কোনটা হবে? অতিক্রম করে। তাহলে এখানে ওভারকাম হবে। অর্থ অনুযায়ী আমি শর্টকাট যেটা বলি সেটা কি? টু এর পরে একমাত্র কার পরে? টুটাও বাদ দাও। ব্র্যাকেটের ভিতরে যদি ভার্ব থাকে, কি থাকে? আগেরগুলো কিন্তু অ্যাডজেক্টিভ থাকতো, নাউন থাকতো। ব্র্যাকেটের ভিতরে যদি ভার্ব থাকে, এটাকে প্রিফিক্স করবা। কি করবা? দেখবা মিলে যাবে অধিকাংশ সময়। এরপর বলছে কি দ্য অ্যাকচুয়াল এইম অফ, আবার দেখো অফ কি? এটা
তাহলে কি এক কথায় ডিটারমিনার। তা ডিটারমিনার কয়টা ওয়ার্ড আছে? দুইটা। এই যে বাংলাদেশে এটা হবে কি ডিজিট। তাহলে ডিজিটকে কি বানাবো? অ্যাডজেক্টিভ। কি বানাবো? অ্যাডজেক্টিভ বানানোর বিষয়টা দেখো, এই যে দেখো ডিজিট অ্যাডজেক্টিভ কিন্তু এল যুক্ত করে বানানো যায়। দেখো এল শুরুতেই আছে। তা ডিজিটকে কি বানাবা? ডিজিটাল নাকি বানাবা ডিজিট ফুল? আমি তোমাকে অনেকগুলা এই অ্যাডজেক্টিভ কেমনে বানাইতে হয় বলে দিছি, নাউন কেমনে বানাইতে হয় বলে দিছি। এই তুমি সবগুলো দেখো, এই কয়েকটা দিয়ে ট্রাই করবা। শোনো, ট্রাই করার পরে যখন দেখবো যে না আমার এইটা সবচেয়ে যৌক্তিক মিলতেছে, এটা অ্যাড করবো। কারণ এরকম ওয়ার্ডটা আমরা শুনে আসছি। তা ডিজিট ফুল হবে না ডিজিটাল হবে? কি হবে? ডিজিটাল বাংলাদেশ। কই স্যার? হ্যাঁ, ডিজিটাল কি হবে? বাংলাদেশ হবে। আচ্ছা, তারপর ইজ টু এস্টাবলিশ টেকনোলজি বেসড গভর্নমেন্ট হুইচ উইল এমফাসিস দ্য ওভারঅল। একটু এখানে তাকাও, এখানে আমি বলছি যে সার্চ বেশি এত অর্থ লাগে না, এমনি চলে আসে। এই যে দা একটা কি, আমি শুধু ড্যাশের আগে ধরলে আমি ধরে ফেলতে পারি। যে ওভারঅল, তার ড্যাশের আগে কয়টা দিছে? এই যে এখানে তো অফ দিয়ে বাঁধা না, তাহলে একটা আরেকটা কি, যে এখানে একটা খালি করে এটা, আরেকটা কোনটা? এটা। তার ডিটারমিনার পরে কয়টা ওয়ার্ড আছে? দুইটা। প্রথমটা তো বলে দিচ্ছে, তাহলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, এইখানে বসাতে হবে নাউন। তাহলে যে ডেভেলপকে নাউন বানাও তো লাস্টে কি ইউজ করবো? এমএনটি, ডেভেলপ অফ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য নেশন দ্য কান্ট্রি হ্যাজ। এখানে একটা কথা বলে, এক্সকিউজ মি তাকাও, এখানে একটা বিষয় তোমাদের শিকার আছে। এই দেখো লাস্টে এখানে ফিক্সড দেওয়া ড্যাশের পরে, লক্ষ্য করছো? তোমাদের একটু কথা বলি এখানে, এটাও জানবা, এটা হচ্ছে আরেকটা রুলস। আমি সার্ভিস বেসের জন্য রুলস লিখে দিতাম, আমি রুলস এত লিখে দিই নাই, বা ওইখানে আছে মনে রুলসগুলো চলে গেছে। আচ্ছা, আমি এগুলো বুঝাইতাম, যাচ্ছি না, আমি এখানে বুঝাইতে পারবো, ঠিক আছে? তোমরা শুধু পড়ে নিও। তাকাও এবার, এই দেখো এটা কি অক্সিলিয়ারি ভার্ব, এটা কি, আর এরপরে আছে ফিক্সড। ওই যে ওই পাশে আছে না, ওই পাশে আছে না স্যার ফিক্সড, আমি এখানে লিখতেছি। ধরো এইটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এটা হচ্ছে কি মেইন ভার্ব। মনে রাখবেন সেন্টেন্সের স্ট্রাকচারটা পড়ছিলেন, আমি যেটা পড়তে বলছিলাম। একটা সেন্টেন্স কীভাবে গঠিত হয় বলো তো? সাবজেক্ট প্লাস, আমার দিকে তাকাও, সাবজেক্ট প্লাসের পরে কি হয়? অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বের পরে হয়, তাকাও, অ্যাডভার্ব। কি হয়? অ্যাডভার্ব। অ্যাডভার্বের পরে কি হয়? মেইন ভার্ব। অ্যাডভার্বের পরে কি হয়? আচ্ছা, আপাতত এতটুকু তাকি, একটু তাকাও। আমি বলছিলাম সাবজেক্টের পরে হবে কি? অক্সিলিয়ারি ভার্ব। কি হবে? অক্সিলিয়ারি ভার্ব। আর এই পাশে হচ্ছে মেইন ভার্ব। এবার একটু তাকাও তো, মেইন ভার্ব আর অক্সিলিয়ারি ভার্বের মাঝখানে কি থাকে? মেইন ভার্ব আর অক্সিলিয়ারি ভার্বের মাঝখানে কি থাকে? এবার একটু তাকাই আমরা এখানে যে বলছে যে হি হ্যাজ, কি বলছে? এ দেখো হ্যাজ একটা, আর এখানে এই যে মাঝখানে ড্যাশ, মাঝখানে কি, আর এই পাশে বলছে ফিক্সড একটা ভার্বের থ্রি না, আর হ্যাজ একটা অক্সিলিয়ারি ভার্ব না। তাহলে আমার কথা হচ্ছে এখানে বলছে হ্যাজ ড্যাশ দিয়ে, এখানে বলছে কি ফিক্সড। তাহলে এটা ভার্ব আর এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এবার বলো ভার্ব আর অক্সিলিয়ারি ভার্বের মাঝখানে কি বসে? এখানে আর কিছু বলতে হবে? ভার্ব আর অক্সিলিয়ারি ভার্বের মাঝখানে কি বসে? অ্যাডভার্ব। তাহলে এখানে কি ছিল? অ্যাডভার্ব বানাবো। এখানে কি ছিল? রেডিকে যদি আমরা অল বানাই, অলরেডি, এটা অ্যাডভার্ব। জানো অলরেডি একটা কি? বলেন অলরেডি একটা কি? আর অধিকাংশ ক্ষেত্রে অ্যাডভার্ব কেমনে বানাই? শব্দ শেষে অ্যালয় দিয়ে, রিসেন্টলি, কাইন্ডলি, গ্ল্যাডলি, শব্দ শেষে রেগুলারলি, প্রপারলি, গ্র্যাজুয়ালি, ইউজুয়ালি, মানে শব্দের শেষে যদি তুমি অ্যালয় যুক্ত করো, এগুলো কি হয়ে যায়? অ্যাডভার্ব। তবে কিছু অ্যাডভার্ব আছে তোমার এক্সট্রা, যেমন আছে অলরেডি, যেমন কি আছে অলরেডি। এগুলো কিছু অ্যাডভার্ব এক্সট্রা আমি লিখে দিছি কোনগুলো আছে, ওইখানে আছে কিন্তু দেখবা যে এক্সট্রা কিছু অ্যাডভার্ব আছে। ওগুলোর কি বলে? ওগুলো পুরো আলাদা অ্যাডভার্ব। ওগুলো কি আলাদা অ্যাডভার্ব। তাহলে ওখানে আমরা ধরে নেব কি অলরেডি একটা অ্যাডভার্ব। রেডিকে কীভাবে অ্যাডভার্ব বানাই? অলরেডি। আর আমরা এতটুকু তো বুঝতে পারছি এখানে কেন অ্যাডভার্ব হয়েছে। অক্সিলিয়ারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে কি হয়? অ্যাডভার্ব হয়। আচ্ছা, নিয়ে আজকে আসে নাই না, স্কুলে যায়নি। আচ্ছা তাকাও, এরপরে বলছে, এরপর একটা তাকাও, এখানে আর এত কিছু পড়বে না। যে দা একটা কি ডিটারমিন, আমি তো ডাইরেক্ট ড্যাশে চলে যাই, আমার খুব দ্রুত হয়ে যেত, ঠিক আছে? সাফিস ফেফিস আমার খুব দ্রুত হয়ে যেত, এত কিছু পড়তাম না। ড্যাশের আগে দেখতাম, ড্যাশের পরে দেখতাম, শেষ কাজ, ঠিক আছে? দেখো এখানে কি, দার পরে একটা ড্যাশ, এরপরে দেখো একটা অফ, তার মানে এখানে কয়টা ওয়ার্ড আছে বলো তো তোমরা? একটা। নাউন হবে, এটা বলতে হয়। তাহলে অ্যাচিভকে যদি নাউন করো, অ্যাচিভমেন্ট, শেষ হয়েছে।
তোমরা একটু লক্ষ্য করে দেখো কত তুমি তো এটাও বুঝতে পারতেছো যে হ্যাঁ ঠিক আছে একটা আছে যে স্যার মিলে যায়, মিলা ছাড়া কিন্তু তুমি এখন আর একটা শিওর হচ্ছ যে এটা নাউন করছি আমি, এটা নাউন হবে, আমি নাউনেরগুলো অ্যাড করে তখন মিল আর তোমার এই যে রুলস যখন একসাথে হবে তুমি একটু বেশি শিওর থাকবা। ঠিক আছে স্যার আসেন, কারণ অনেক ক্ষেত্রে হয় কিন্তু এই যে ইন্ডিপেন্ডেন্স আর বাংলাদেশ ইজ এ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি নাকি ইন্ডিপেন্ডেন্স কান্ট্রি? ইন্ডিপেন্ডেন্ট হবে নাকি ইন্ডিপেন্ডেন্স হবে? এই যে ভেজাল লাগে না, এটা হবে ইন্ডিপেন্ডেন্ট, কারণ কান্ট্রি হবে কি নাউন, তাহলে কান্ট্রি আগাটা হবে অ্যাডজেক্টিভ। দেখবে অনেকে ফেস লাগাই ফেলে, দেখবে এখানে লিখতে গেলে লিখে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স কান্ট্রি, মানে সি দেয়, তাহলে এএনসি দিলে এটা নাউন, আর এনটি দিলে কি অ্যাডজেক্টিভ। দেখো একটা শিখার একটা মজা না এখানে, সেই কিন্তু একটা মজা আছে। এই বিষয়গুলো কিন্তু আমরা জানি না, আমাদেরকে জানতে হবে, এগুলো করি না আমরা স্যার ভেজালগুলো, এগুলো আমরা জানি না। তো এই একটা স্ট্রাকচার কীভাবে গঠিত হয় এটা জানতে হয়। সায়েন্স ফিজ যদি আবার শুরু থেকে ওইভাবে করাইতাম বুঝতে পারতাম, আশা করি এখানেও বুঝে ফেলবা। ওকে দেখো তাহলে অ্যাচিভমেন্ট অফ ডিজিটাল বাংলাদেশ, ঠিক আছে। এরপরে বলছে কি স্যার, অ্যান্ড দ্য নেশন দ্য কান্ট্রি হ্যাজ, ওই যে না এটা তো পড়ছি, আচ্ছা শেষ, ওকে ফাইন। সবাই কি বুঝতে পেরেছো স্যার? থ্যাংক ইউ। আমি এটা একটু স্লো পড়েছি কেমন। আচ্ছা তাকাও, এখন আমরা করব কানেক্টর, ঠিক আছে। ঢাকা বোর্ড 2020-এর কানেক্টর। কানেক্টর জিনিসটাকে কি দেখো, কানেক্টর কিছুই না, কানেক্টর হচ্ছে জাস্ট কয়েকটা ওয়ার্ডের মিনিং জানতে হয়। আমরা কথাগুলোকে সুন্দর করার জন্য শব্দের মাঝখানে বা সামনে কিছু ওয়ার্ড ইউজ করি না, যেমন এইভাবে বলি যে কিন্তু, উদাহরণস্বরূপ, এবং, অথবা, ঠিক আছে, তাছাড়া, পাশাপাশি, এগুলো বললে কি হয় আমাদের কথাগুলো একঘেয়েমি হয় না, ঠিক আছে। তো দেখো কানেক্টরগুলো একটু লক্ষ্য করো, কানেক্টরের কিন্তু কোনো রুলস নাই, ঠিক আছে। তবে কিছু অর্থ আর ফ্যাক্ট আমি আমার মতো সাজিয়েছি, একটু দেখো। ওগুলো একটা স্টুডেন্ট লিখছে এখানে, দেখো বলছে অ্যাকচুয়ালি আর ইনফ্যাক্ট অর্থ কি, অ্যাকচুয়ালি আর ইনফ্যাক্ট অর্থ কি মূলত। আর যদি কখনো উল্টা অর্থ বোঝে তাহলে কি হবে বাট, আর রেদার অর্থ কি বরং, ঠিক আছে। মোর ওভার বিসাইড, এগুলো আমি একসাথে করে দিয়েছি কারণ এগুলোর আলাদা আলাদা অর্থ আছে, ঠিক আছে। তুমি আলাদা আলাদা অর্থ না পড়েই সবগুলোর অর্থ পড়বো কয়টা, একটা। তাতে কি তোমার আমাদের মুখে সাউন্ডটা কিন্তু তাছাড়া আসে, যে গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, তাছাড়া আমাদেরকে খাবার দেয়, তাছাড়া আমাদেরকে কি দেয়, ছায়া দেয়। এই যে আমার কিন্তু তাছাড়া আসবে, অধিক অন্তু, তার উপরে, এরকম কথা আমাদের আসে না সচরাচর। হ্যাঁ কানেক্টর, লিসেন। তো এখন কথা হচ্ছে স্যার, এখন এই কারণে এই তিনটাকে আমি একটা ওয়ার্ডে পরিণত করছি। এটার অর্থটা কী ধরবো, তাছাড়া। এরপরে লক্ষ্য করো আমি এখানে কিছু কৌশল দেখাই দিব। এরপর হচ্ছে সো, দেয়ার ফর, অ্যাজ এ রেজাল্ট, এই তিনটার অর্থ ধরবেন কি তাই, তিনটার অর্থ কি ধরবেন তাই, মনে থাকবে তো। এরপর দেখো এখানে ইফ আছে, যদি ইফ দিয়ে কোনো বাক্য তৈরি হয়, এখন এইটা রুলসটা মূলত কিসের জানেন, কমপ্লিটিং সেন্টেন্সের, কিসের। আচ্ছা তারপর আমি বলি, ইফ দিয়ে যদি কখনো এখানে বারবার ওয়ান থাকে, বারবার কি থাকে, অথবা এমিজার থাকে, এরপরের বাক্যে সাবজেক্ট দিয়ে ক্যান উইল থাকে না, তখন না সরি ইফ কখন তুমি ইউজ করবা, কোনো বাক্যে যদি তোমার কমা থাকে, কোনো বাক্যে কী থাকে, যে কমার আগে যদি দেখো বারবার ওয়ান অথবা এমিজার আছে, বারবার ওয়ান অথবা কি এমিজার আছে, কমাটা আছে এখানে। এরপরের বাক্যটা আবার দেখতেছো কি সাবজেক্ট দিয়ে ক্যান বা উইল দেওয়া, ক্যান বা, মনে রাখবে এখানে ইফ হবে, মনে রাখবে কি এক কথা যে কমপ্লিটিং সেন্টেন্স করছো না, কমপ্লিটিং সেন্টেন্স আমি ইফের রুলস বুঝাইছি না স্যার, ওই ইফের মানে স্ট্রাকচারটা যদি পড়ে এখান থেকে দিবে না কাকে, ইফকে, তখন কিন্তু এমনি বোঝা যাবে যে ইফ ইউ কাম আই উইল গো। তো ধরো ইফটা দিল না যে ইউ কাম, ঠিক আছে, ইউ কাম ড্যাশ আই উইল গো, তার মানে এখানে কী হবে ইফ, এরকম আর কি দিবে, ঠিক আছে। তারপরে এটা বলছে আনলেস, আনলেস অর্থ কী বলছিলাম স্যার, যদি না, আনলেস অর্থ কি, এটাও কিন্তু কমপ্লিট সেন্টেন্সে পড়ছি, এটাও কিন্তু সেম দুই বাক্যে আসে, কয় বাক্যে আসে, তাহলে এইখানে মনে রাখবে এটা তোমার একটু বুঝতে হবে, আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, এখানে একটা কমা থাকবে, এই বাক্যেও কমা থাকবে, এটা হচ্ছে কমা থাকলে খালি ইফ দিব, আমি তো অর্থটা বুঝবো যে ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল। এখন যদি মনে করি এখানে যদি আমি ইফ দেই, না বুঝো যদি ইফ দিই তাহলে কী হবে, ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, ঠিক আছে, এখানে ইউর হবে না, ইউ হবে, ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল। অ্যান্ড আমরা একটা অর্থ বুঝি না যে তুমি যদি, ইফ অর্থ কি যদি তুমি মনোযোগ দিয়ে পড়ো তুমি ফেল করবে, এটা কি সম্ভব? তাহলে এখানে কমা থাকলে হয় ইফ হবে, নাইলে কী হবে আনলেস হবে, কমা থাকলে কী হবে হয় ইফ, নাইলে যদি একটা বাক্যের মাঝখানে কমা থাকে, তাহলে ওইখানে যদি আমি একটু অর্থটা দেখবো, ঠিক আছে। যদি উইল অথবা মানে উইল আর ক্যান থাকলে মানে একটু অর্থটা দেখবো, উল্টা অর্থ প্রকাশ করলে আনলেস,
আর পজিটিভ অর্থ প্রকাশ করলে ইফ। মনে থাকবে তো? এবার আসো, বাক্যের এক বাক্যের বাক্যের মাঝখানে যদি কখনো খালি ঘর থাকে, মোস্ট অফ দ্য টাইম 95% টাইম দ্যাট হু হুইচ, কোথায় খালি ঘর থাকলে? মাঝখানে খালি থাকলে দ্যাট হু হুইচ হয়ে যাবে। এরপর এটা আসছে যে বিকজ, কী বসে? বিকজ। এটা যদি কখনো কারণ বোঝায় তাহলে কী হবে? বিকজ হবে। এরপরে বলছে সো, সো কখন বোঝায় স্যার? যে টু এর মানে এক কথায় কমা দিয়ে ড্যাশ দিয়ে যদি টু দেয়, টু দিয়ে কিছু টু এনজয় টু গো সো, তো এখানে সো দিবা, ঠিক আছে? আরও আছে সো এর কিছু ব্যবহার। ধর এখানে একটা সাবজেক্ট দিল, সাবজেক্ট দিয়ে মনে করো এখানে এমিজার জাতীয় কিছু দিল। কি দিল? যে এম ইজ ফর আ ক্যান করে এগুলো দেয় না, যে ইট ইজ হাই টাইম, সো উই ক্যান সে ইট ইজ, এভাবে বলে না? তার আগে যেখানে তোমার খালি কথা থাকবে এখানেই সো হবে। আচ্ছা, ওটা আমি প্র্যাকটিসে দেখাবো, আমি অর্থগুলো বুঝে আসি। থ অর্থ যদিও, ইট অর্থ সরি এটা ইট না, এটা ইফ হবে। কী লেখা লিখছে ছেলে মেয়েগুলা? ইফ অর্থ কি? যদি। আনলেস অর্থ যদি না, না এটা একটা সেকেন্ডারি একটা মেয়ে। আনলেস অর্থ কি? যদি না। এক সেন্টেন্সে যদি দুইটা খালি ঘর থাকে তাহলে সুবিধা অসুবিধা কথা বলবে আর কি, তখন কি বোথ অ্যান্ড হবে। কি হবে? অনেক সময় একটা বাক্যে দুইটা খালি ঘর দেয়, মানে এখানে খালি ঘর দিয়ে সুবিধা অসুবিধার কথা যায়, নট অনলি রফিক বাট অলসো রাকিব, এরকম বলে না? তুমি বোথ অ্যান্ডও দিতে পারো, আবার নট অনলি বাট অলসো দিতে পারো, ঠিক আছে? অ্যাজ এ উইশ। এরপর একটা দেখাই, দেখো আর কিছু আছে। দেখো এখানে আর কি আছে? অন দ্য আদার হ্যান্ড। অন দ্য আদার হ্যান্ড তো কি? অন্যদিকে। ধরো আমি একটার পজিটিভ দিক বললাম, অন্যদিকে এটার খারাপ দিকটা বললাম, ঠিক আছে না? যে অন দ্য আদার হ্যান্ড। দেন অর্থ কি? তারপর। দাজ অর্থ এইভাবে, নাও অর্থ কি? এখন। ফার্স্টলি অর্থ প্রথমত, সেকেন্ডলি অর্থ দ্বিতীয়ত, থার্ডলি তৃতীয়ত, হাওয়ার অর্থ কি? যাই হোক। আচ্ছা, এইটা কিসের জন্য বললাম কথাটা আগে বুঝেন। এটা মূলত হচ্ছে আমরা ওটা ছবি তুলছি স্যার, কই? क्या बोल रहा है? এই বেয়াদব সোজা। কিছু বলছি। হ্যাঁ তাকাও। সো এইখানে এটাই তো। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করো, দেখা যায় না তো ঠিক মতো। এখানে বলছে দ্য র্যাপিড গ্রোথ অফ পপুলেশন মাস্ট বি কন্ট্রোল। দেখেন কানেক্টরের কোনো নির্দিষ্ট আনসার নাই। কানেক্টর তোমার মিললে তুমি এখানে 10 রকম আনসার ইউজ করতে পারবে। এমনটা না যে বইয়ের একটা আনসার দেওয়া, স্যার আমি ওই আনসারটা তো দিতে পারবো না, নাকি আমি আর একটা দিতে পারবো। হ্যাঁ পারবা, মিললে হয়েছে। তাহলে বলছে দ্য র্যাপিড গ্রোথ অফ পপুলেশন মাস্ট বি কন্ট্রোলড, মাস্ট বি, দ্য র্যাপিড গ্রোথ অফ পপুলেশন মাস্ট বি কন্ট্রোলড। এরপরে লিসেন, মানে পপুলেশনের যে গ্রোথটা এটাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। কি করতে হবে? পপুলেশনের যে গ্রোথ, ওই পপুলেশনের গ্রোথকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। দেখো এখানে কিন্তু একটা ফুল স্টপ দেওয়া। কি দেওয়া? এখানে কি দেওয়া? ফুল স্টপ। দেখো দ্য র্যাপিড গ্রোথ অফ পপুলেশন মাস্ট বি কন্ট্রোল, মানে এই যে ক্রমবর্ধমান যে তোমার পপুলেশন বৃদ্ধি পাচ্ছে এটাকে অবশ্যই কী করতে হবে? কন্ট্রোল করতে হবে। আচ্ছা, এখানে বলছে কি? অল শর্ট অফ অ্যাটেম্পটস সলভ ফুড প্রবলেম উইল ফেল। তাহলে এখানে বলছে যে ফুড প্রবলেম মানে খাদ্য সমস্যা সমাধানের যত চেষ্টা আছে সব কি হবে? ফেল হয়ে যাবে। কী হয়ে যাবে? আচ্ছা, এবার কানেক্টর করার জন্য অবশ্যই এই বাক্যে দেখো, এই বাক্যের উত্তরটা পাওয়ার জন্য অবশ্যই এই বাক্যের শর্টটাকে টান দিতে হবে। শিওর। দেখো কীরকম, র্যাপিড গ্রোথ অফ পপুলেশন মাস্ট বি কন্ট্রোল, যে এই ক্রমবর্ধমান জনসংখ্যাকে কি অবশ্যই কী করতে হবে? কন্ট্রোল করতে হবে। এরপরে বলছে ড্যাশ খাদ্য সমস্যার যত চেষ্টা আছে সব কি ব্যর্থ হবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে না অন্যতাই বলা যায় কি হয়? যে জনসংখ্যার ক্রমবর্ধমান জনসংখ্যাকে কী করতে হবে? তোমার আটকাতে হবে, মানে কি কমাতে হবে। নয়তো অথবা অন্যতায়, কি বলতে পারি? অন্যতায় খাদ্য সমস্যা যত চেষ্টা চলতেছে, অ্যাটেম্পটস চলতেছে, সবগুলো কি হবে? ব্যর্থ হবে। তাহলে অন্যতার ইংলিশটা কি স্যার বলেন? অন দ্য আদার হ্যান্ড। অন দ্য কি? আদার হ্যান্ড। আমি এটা দিতে পারি না, কি পারি না? অন্যদিকে সকল চেষ্টা ব্যর্থ হবে। আর একটা কি বলছে? আদারওয়াইজ, অন্যতায় বা অন্য আদারওয়াইজ তো কি? অন্যতায়।
অন দ্য আদার হ্যান্ড তো কি অন্যদিকে, দুইটা আনসার হবে না কি হবে না হবে, ঠিক আছে। তাহলে আমি আদারওয়াইজও বলতে পারি, আবার অন দ্য আদার হ্যান্ডও বলতে পারি। এরপরটা দেখো বি নাম্বারটা, ড্যাশ উই হ্যাভ টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন। এখানে একটু লক্ষ্য করো, উই হ্যাভ টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন ভেরি রিপিডলি, এখানে একটা ফুল স্টপ। আমাদেরকে উই হ্যাভ টু মানে করতে হবে, হ্যাভ টু মানে কি করতে হবে। উই হ্যাভ টু ইনক্রিজ মানে বৃদ্ধি করতে হবে আওয়ার ফুড প্রোডাকশন ভেরি রিপিডলি, আমাদের খাদ্যের যে উৎপাদন এটা আরও বাড়াতে হবে। তাহলে এটা কী বোঝাচ্ছে? প্রথমত বলছে আমাদের জনসংখ্যার কন্ট্রোল করতে হবে, জনসংখ্যা কী করতে হবে এইটা। তাহলে এটা দ্বিতীয়ত আরেকটা কারণ বলছে না? তাহলে আমরা বলতে চাই প্রথমত জনসংখ্যা কন্ট্রোল করতে হবে, তাছাড়া খাদ্যের উৎপাদনও কি বৃদ্ধি করতে হবে। তাছাড়া কথাটা আসে না কি আসে না? তাই দিয়ে তো মিলে। না তাই হয় না, তাই কেন মিলে আমি দেখাই দিচ্ছি, তাই দিয়ে কেন মিলে না, তাই দিয়ে কেন মিলে না সেটা আমি বুঝাই দিচ্ছি। লিসেন, দ্য র্যাপিড গ্রোথ অফ পপুলেশন মাস্ট বি কন্ট্রোল, পপুলেশনটাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। অন্যদিকে আমাদের তার আচ্ছা স্টুডেন্ট আসবে। শোনো, আমাদের জনসংখ্যার বৃদ্ধিকে কন্ট্রোল করতে হবে, অন্যথায় মানে আদারওয়াইজ খাদ্য সমস্যার যত চেষ্টা আছে সবগুলো কী হবে ব্যর্থ হবে। এখানে আরেকটা বলতেছে কি, তুমি বলতেছো তাই, আচ্ছা যদি এখানে আমি সো ইউজ করি যে তাই আমাদেরকে ইয়া ইয়া খাদ্য উৎপাদন বাড়াইতে হবে না, এটা তোমাকে রিজন বলতেছে, মানে আমাদের প্রথমত জনসংখ্যার বৃদ্ধি কমাইতে হবে এবং দ্বিতীয়ত কি তাছাড়া খাদ্যের উৎপাদন বাড়াইতে হবে। খাদ্যের উৎপাদন কি মূলত ফ্যাক্টর কি জানো? খাদ্য সমস্যা সমাধানের জন্য। তাহলে খাদ্য সমস্যা সমাধানের জন্য প্রথমত কি করতে হবে? জনসংখ্যা কমাতে হবে। এরপরে হচ্ছে তোমার দ্বিতীয়ত খাদ্যের উৎপাদন বাড়াইতে হবে। তাহলে এখানে তো তাই দিলে হয় না যে তাই আমাদের খাদ্যের উৎপাদন বাড়াইতে হবে, ঠিক আছে। তাহলে এখানে বলতে হবে কি তোমার ভি সাইড বলতে পারো, মোর ওভার বলতে পারো, অ্যাট দ্য সেম টাইম বলতে পারো। দেখো এইখানে 2-3টা আনসার করে দেওয়া, ঠিক আছে স্যার। আমি কি বলছি, তুমি চাইলে এখানে 10 রকম আনসার দিতে পারো, যেটা মিলে সেটা দিতে পারবা। আমি এখানে বি সাইড বলতে পারি, অ্যাগেন বলতে পারি, তারপর অ্যাট দ্য সেম টাইম বলতে পারি, মোর ওভার বলতে পারি, তাছাড়া যেটা যেটা দিয়ে বোঝাই সবগুলো বলতে পারি। কথা ক্লিয়ার? এবার আসো, উই হ্যাভ টু ইনক্রিজ আওয়ার ফুড, হ্যাঁ বলছি তো, উই মে মোস্টলি সলভ আওয়ার ফুড প্রবলেম বাই চেঞ্জিং আওয়ার হ্যাবিট। বলছে আমরা আমাদের হ্যাবিট পরিবর্তন করার মাধ্যমে আমরা কি করতে পারি? খাদ্য সমস্যার সমাধান করতে কি পারি। আচ্ছা এখন একটু লক্ষ্য করো, এরপর বলছে যে ড্যাশ উই ক্যান টেক পটেটো ইনস্টেড অফ রাইস, আমরা ভাতের পরিবর্তে আলু খেতে পারি। আগের কথাটা বুঝো, উই মে মোস্টলি, এখানে একটু কথাটা বলি, উই মে মোস্টলি তাকাও সলভ আওয়ার ফুড প্রবলেম, আমরা আমাদের খাদ্য সমস্যা, ফ্যাসিস্ট মূলত খাদ্য সমস্যা নিয়ে আমরা আমাদের খাদ্য সমস্যা সমাধান করতে পারি বাই চেঞ্জিং আওয়ার হ্যাবিট, আমাদের অভ্যাসের পরিবর্তন করে। কিসের পরিবর্তন করে? অভ্যাসের পরিবর্তন করে। ড্যাশ উই ক্যান টেক, আচ্ছা এখানে যে বলছে যে আমাদেরকে দেখাও যে আমরা খাদ্য সমস্যার সমাধান করতে পারি আমাদের অভ্যাসের পরিবর্তন করে। এরপরে বলছে যে ড্যাশ আমরা ভাতের পরিবর্তে আলু খেতে পারি। তাহলে এটা একটা উদাহরণ দিল না যে আমরা আমাদের অভ্যাস পরিবর্তনের মাধ্যমে খাদ্য সমস্যার সমাধান করতে পারি। সেম, শোনেন কথা বুঝো, যে উই মে মোস্টলি সলভ ফুড প্রবলেম বাই চেঞ্জিং আওয়ার হ্যাবিট, আমরা আমাদের অভ্যাস পরিবর্তনের মাধ্যমে আমরা কি খাদ্য সমস্যার সমাধান করতে পারি। দ্বিতীয়ত বলতেছে আমরা ভাতের পরিবর্তে আলু খেতে পারি। তো এখানে যে আলু খেতে পারি এটা একটা উদাহরণ দিল না যে অভ্যাসের মাধ্যমে কীভাবে চেঞ্জ করতে পারি, যে এইভাবে আমরা ভাতের পরিবর্তে আলু, তাহলে এটা উদাহরণ না? তাহলে উদাহরণ দিলে এটা বলে ফর এক্সাম্পল, কি বলে? বাই ইটিং বলা যাবে না, ফর এক্সাম্পল। লাইক, হ্যাঁ ঠিক আছে, তুমি যেটা লাইক বলছো এটা কিন্তু একটা লাইক না, এটা বাক্যের শুরুতে, লাইকটা হয় মাঝখানে, লাইকটা কানেক্টেড হিসেবে ব্যবহৃত হয়, আবার লাইকটা একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, লাইকটা একটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে। আমরা এখানে বলবো কি উদাহরণস্বরূপ আমরা ভাতের পরিবর্তে কী খাবো? আলু খাবো, ঠিক আছে, বা আলু খেতে পারি। এখানে বলছে ড্যাশ, এই যে ডি নাম্বারটা লক্ষ্য করো, ইট ইজ আইটেম। আচ্ছা আমি একটু আগে বললাম না স্যার, এই যে দেখো এইভাবে বলছিলাম ইট ইজ, আমরা তোমরা যে ইজ মানে সাবজেক্ট, এবারে ইজ ক্যান এম ইজ আর থাকলে এখানে কনফার্ম হয়েছে সো অ্যাজ এ রেজাল্ট একটু তাই কথার আসবে, কোথায় তাই আসবে, কোথায় কী আসবে? তাহলে এখানে বলছে কি ইট ইজ হাই টাইম, ইট ইজ, তাহলে এখানে কথা আসবে বাংলায় আসবে তাই, বাংলা কি আসবে? এবার তাইয়ের ইংলিশ হিসেবে তুমি অ্যাজ এ রেজাল্ট দিবে নাকি সো দিবে, এটা তোমার বিষয়। এখানে সো দিলে সবচেয়ে যৌক্তিক। সো ইট ইজ হাই টাইম, তাই এটাই উত্তম সময়, উই চেঞ্জ আওয়ার ইটিং হ্যাবিট, এটাই উত্তম সময় আমরা আমাদের খাবার অভ্যাস কী করবো? পরিবর্তন করবো। এখানে বলছে দেখো নলেজ অফ নিউট্রিশন
ভ্যালু অফ ফুড ক্যান হেল্প টু সলভ আর ফুড প্রবলেম টু এ গ্রেট এক্সটেন্ট। এখানে একটা কথা বলছে, আগে ডি নাম্বার শর্টটা আমি টান দিব যে তাই এটাই উত্তম সময়। ইট ইজ হাই টাইম, তো কি এটা কমপ্লিট সেন্টেন্সে পড়ছে নাকি পড়ো নাই? ইট ইজ হাই টাইম, যে সো এখানে বলবো কি, সো ইট ইজ হাই টাইম, এটাই উত্তম সময় উই চেঞ্জ আওয়ার ইটিং হ্যাবিট, আমরা আমাদের খাদ্যের অভ্যাস পরিবর্তন করব। এবং আরেকটা কথা বলছে এর পরের বাক্যে, নলেজ অফ নিউট্রিশন ভ্যালু অফ ফুড ক্যান হেল্প টু সলভ আওয়ার প্রবলেম ফুড প্রবলেম। মানে নিউট্রিশন ভ্যালু সম্পর্কে যদি আমাদের নলেজ থাকে, এটাও আমাদের খাদ্য সমস্যার ঘাটতি মোকাবেলা করতে পারবে। তাহলে এটা পাশাপাশি আর একটা উদাহরণ দিচ্ছে না, তাহলে এখানে বলবো কি, বিসাইড, কি বলতে পারি? প্রথমে বলছে যে এখনই উত্তম সময় আমরা আমাদের খাদ্যের অভ্যাস পরিবর্তন করব, তাছাড়া আমাদের নিউট্রিশন সম্পর্কে জ্ঞান থাকা দরকার, যেটা খাদ্য সমস্যা সমাধানে কী করবে, কাজ করবে। তাহলে এখানে তাছাড়ার জন্য আমরা কী দিতে পারি? এখানে যেহেতু বিসাইড আমি এক জায়গায় ইউজ করছি, এখানে আমি মোর ওভার দিই, কী দিব? মোর ওভার অর্থ কি হয়? তাছাড়া দেওয়া যায় না স্যার? মানে তুমি এখানে আবার অ্যাগেনও ইউজ করতে পারো, কি ইউজ করতে পারো? অ্যাগেন, আবার আমাদেরকে কি খাদ্য মানে নিউট্রিশন সম্পর্কে জানতে হবে খাদ্যের, তাহলেও কি খাদ্য সমস্যার সমাধান হবে। আমি কি পুরা ফেসে For this reason দিও। না, এই কারণে ফর দিস রিজন কেমনে হয়, কথাটা বুঝ না। বলছো যে তাই এটাই উত্তম সময় আমরা আমাদের খাদ্যের অভ্যাস পরিবর্তন করব, এবং এই কারণে আমরা আবার কি নিউট্রিশন ভ্যালু সম্পর্কে জানলে খাদ্য সমস্যার সমাধান হবে। কেমন একটা আনম্যাচিং। এখানে বলছে হ্যাঁ দেখ, এইটাই উত্তম সময়, তাই এটাই উত্তম সময় আমরা আমাদের খাদ্যের অভ্যাস পরিবর্তন করব, পাশাপাশি আমাদেরকে নিউট্রিশন সম্পর্কে জানতে হবে। তো নিউট্রিশন সম্পর্কে জানলে সচেতন যে কোনটাতে আমরা খাইলে শরীরের পুষ্টি থাকবে। তাহলে শরীরে পুষ্টি থাকবে মানে কি, তাহলে তো আমাদের আর অ্যাভারেজে আমরা খালি ভাত খাবো না। কারণ আমরা যদি নিউট্রিশন ভ্যালু সম্পর্কে জানি যে কোনটা আমাদের শরীরের জন্য কতটুকু দরকার, তাহলে মানুষে আলু খেতেও কি দ্বিধাবোধ করবে না। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি স্যার? দ্যাটস ইট আর কি। তার মানে আমি কানেক্টরে কী বোঝাচ্ছি স্যার, যেহেতু এটা ফার্স্ট, আমি কানেক্টরে বোঝাচ্ছি যে কানেক্টরে যে লিস্টগুলো দিয়ে দিয়েছি আজকে, লিস্টগুলো টোটালি A to Z মুখস্থ করে ফেলবো। কী করবো? টোটালি A to Z মুখস্থ করবো, দেন এরপরে কানেক্টরে হাত দিবা। আগে অর্থগুলো মুখস্থ করার পরে এরপরে একটা একটা করে তোমার আমি প্র্যাকটিস করাবোই প্রত্যেকটা বোর্ড। আর কানেক্টরের মেন কথা হচ্ছে, এখানে তুমি চাইলে অনেক রকমের আনসার ইউজ করতে পারবা, এক রকমের না, তোমার যেটা ম্যাচিং হয় সেটাই। ক্লিয়ার? থ্যাংক ইউ।